আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে অনলাইন ক্লাসে ইনসাইটের সাথে থাকার জন্য আশা করছি এই ক্লাসটির সাথে থাকবেন। বিকজ এই ক্লাসটি যে কোনো রুট লেভেলের যে কোনো শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন ইংলিশ শিখছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর যারা শিখছেন স্ট্রাকচার ভুলে যাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। আশা করছি এই ক্লাসটির সাথে থাকবেন। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে ইংলিশ ইনসাইটের চ্যানেলের লাইক অবশ্যই দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন ক্লাসটি কেমন লেগেছে। আর একটা রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটির সাথে যদি আপনি থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে রাখেন। আমার এক বন্ধু আছে, সে সব সময় একটু চিড়ে ল্যাঙ্গুয়েজে কথা বলে, সে কখনো বলতে পারতো না আমি চলবো, সে বলতো আমি ছলবো, ছ ল ব, ছলবো। আজকে আমার ক্লাসটি হবে ছলবো দিয়ে, অর্থাৎ আমি যদি বলি বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আমি করেছি, আমি করেছিলাম, আমি করব, করেছি, করেছিলাম, করব, এই তিনটা অংশ দিয়ে আজকে আমাদের ক্লাস শুরু। ইংলিশ গ্রামার শিখতে হলে বাংলা গ্রামার থেকে একটু হেল্প নিতে হবে। করেছিলাম, করেছি, করেছিলাম, করবো, এই তিনটা বাক্যের মধ্যে আমরা তিনটা সময়কে পাই। সো আজকের এই তিনটা সময় মানে হচ্ছে টাইম থেকে আমরা ইংলিশ গ্রামারের টেন্সে যাই। আর এই ক্লাসটি আমি সাজিয়েছি কয়েকটা পড়বে, বিকজ লিমিট টাইমের মধ্যে আপনি কখনো পারফেক্টলি আপনাকে টেন্সের স্ট্রাকচার, টেন্সের পরিবর্তন, একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সের পরিবর্তন কখনো শেখাতে পারবো না বা শিখতে পারবেন না। সেই জন্য ধারাবাহিকভাবে এই পর্বগুলো দেখবেন। আশা করছি ধারাবাহিকভাবে পর্বগুলো দেখলে আপনি উপকৃত হবেন। আপনার পড়ার উন্নত টেন্স, বাংলাদেশের সচরাচর যে গ্রামারগুলো আছে সেখানে কমন একটা সংজ্ঞা দেখা যাচ্ছে। আপনাকে যদি জিজ্ঞেস করেন যে টেন্সের সংজ্ঞা কি, আপনি অবশ্যই বলবেন ক্রিয়ার কালকে টেন্স বলে, ক্রিয়ার কালকে টেন্স বলে। আমরা বাংলা ব্যাকরণ থেকে ক্রিয়া পাই, ক্রিয়া মানে হচ্ছে কাজ, ক্রিয়া মানে হচ্ছে কাজ, আর কালকে বলা হয় সময়। অর্থাৎ আমরা বলতে পারি কাজের সময়কে টেন্স বলে, কাজের সময়কে টেন্স বলে। এই কাজকে যদি আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মডিফাই করি তাহলে আমরা পাই যে কাজ ইংলিশ হচ্ছে, কাজকে যদি গ্রামাটিক্যালি বোঝানোর জন্য বলা হয় তাহলে কাজের ইয়াটা হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের সময়কে টেন্স বলে। আসলে এই সংজ্ঞার সাথে আমি একটু দ্বিমত পোষণ করছি, বা আমি একটি নতুন সংজ্ঞা বা দেওয়ার চেষ্টা করছি। অন্যভাবে বলা যায় কোনো ঘটনা, ইভেন্ট, কাজ, অ্যাকশন বা অবস্থা, কন্ডিশন বা স্টেট ইত্যাদি সময় বোঝাতে সেন্টেন্স বা বাক্যে ভার্বের যে বিভিন্ন রূপ ব্যবহৃত হয় তাকে টেন্স বলে। আগের সংজ্ঞাটা ছিল ক্রিয়ার কালকে, অর্থাৎ কাজের সময়টাকে, শুধু কাজের সময়টাকে টেন্স বলে না। টেন্স বলতে হলে আপনাকে তিনটা শর্ত মানতে হবে। একটা হচ্ছে ঘটনা, একটা হচ্ছে কাজ, আর একটা হচ্ছে অবস্থা। এই তিনটা অবস্থা যখন আপনি বুঝতে পারবেন তখনই আপনি বলতে পারবেন এটা একটা টেন্স। তাহলে আমাদের সংজ্ঞাটা একটু পরিবর্তন করে আমরা চিন্তা করতে পারি যে কোনো ঘটনা বা কাজ বা অবস্থা ইত্যাদির সময় বোঝাতে সেন্টেন্সে ভার্বের যে বিভিন্ন রূপ ব্যবহৃত হয় তাকে টেন্স বলে। আবার বলছি, কোনো ঘটনা বা কাজ বা কোনো অবস্থা ইত্যাদি বোঝাতে ভার্ব সেন্টেন্সের মধ্যে যে ভার্বের রূপ ব্যবহৃত হয় তাকে টেন্স বলে। কারণ এই টেন্সের সাথে অবশ্যই একটা সম্পর্ক আছে ভার্বের। তার মানে এই ভার্ব জানতে হলে আপনার ভার্বের রূপগুলো আপনাকে জানতে হবে। যে বাংলাদেশের যে কোনো গ্রামার বইয়ে ভার্ব সেকশনে গিয়ে আপনি কনজুগেশন অফ ভার্বের একটা পার্ট দেখবেন, একটা অংশ আছে কনজুগেশন অফ ভার্ব। অর্থাৎ আমি যদি বলি যে গো এর পাস্ট ফর্ম কি, আপনি বলবেন ওয়েন্ট, এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি, গন। গো, ওয়েন্ট, গন, এই ধরনের ভার্বগুলো আমরা যখন শিখি সেই পরিবর্তন হয়, সেগুলোকে আমরা কনজুগেশন অফ ভার্ব বলে। এই কনজুগেশন অফ ভার্বকে দুই ভাগ করা হয়েছে, স্ট্রং ভার্ব, উইক ভার্ব, রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব। কাইন্ডলি এই কনজুগেশন অফ ভার্বগুলো আপনাদের যে বইগুলো আছে সেই বইগুলো থেকে আপনারা কাইন্ডলি একটু শিখে নেবেন। শিখলে আপনি টেন্স খুব ইজিলি ক্যাচ করতে পারবেন। টেন্স হচ্ছে ভার্বের সাথে একটা সম্পর্ক। সো টেন্স করতে গেলে কি কি লাগে, কি কি জানতে হবে সেটা একটু দেখি। টেন্স করতে গেলে বা টেন্স জানতে হলে আপনাকে দুইটা পার্ট সম্পর্কে জানতে হবে, একটা হচ্ছে পার্সন আর একটা হচ্ছে ভার্ব।
কারণ এই টেন্সের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার শেখার আগে আপনাকে কিন্তু একটা স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। টেন্সের সাথে একটা স্ট্রাকচার হচ্ছে সেন্টেন্স। এই সেন্টেন্স এর সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্ট এবং প্রেডিকেট আমরা এভাবে না বলে আমরা যদি বলি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন যদি বলি, তাহলে কিন্তু খুব ইজিলি আমরা চিন্তা করতে পারবো। তাহলে একটা সেন্টেন্সকে টেন্স ফলো করতে হলে অবশ্যই সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে। তাহলে টেন্সকে জানতে হলে পারসন এবং ভার্ব সম্পর্কে জানতে হবে। পারসন হচ্ছে যে কোনো সাবজেক্টকে পারসন বলতে পারি। এক্সাম্পল ছোট একটা আপনাকে একটা চার্ট দিয়ে বুঝাই দিচ্ছে পারসনগুলো কি কি। আমরা জানি পারসন হচ্ছে 3 প্রকার। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন। জাস্ট এই চারটা আপনারা একটু মুখস্থ করবেন। ফার্স্ট পারসনের সিঙ্গুলার একটা ফর্ম আছে আর একটা হচ্ছে প্লুরাল ফর্ম আছে। সিঙ্গুলার ফর্ম হচ্ছে আই, প্লুরাল ফর্ম হচ্ছে উই, সেকেন্ড পারসন ইউ। সেকেন্ড পারসন প্লুরাল প্রায় স্টুডেন্টকে দেখা যায় তারা ইউ লিখে, এটাই কখনো ইউ হবে না, সবসময় ইউ হবে। আর থার্ড পারসন হচ্ছে দে, আর প্লুরাল নাউন। বাকি যা আছে সব হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। অর্থাৎ এইখানে যে পারসনগুলো আছে সবগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, আজকে মূলত আমি সাবজেক্ট নিয়ে আলোচনা করবো না, আমি টেন্সের ভার্বের ফর্মগুলো নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। কনজুগেশন ভার্বের ক্ষেত্রে আপনি 3টা ফর্ম পাবেন। এই 3টা ফর্মই আপনাকে টেন্স নির্ধারণ করতে শিখে। আমরা পরবর্তীতে টেন্সের স্ট্রাকচার সম্পর্কে জানবো। ভার্বের ফর্মগুলো কি কি? যেমন ধরুন একটা ভার্ব আমরা যদি লিখি, যেমন ধরুন কাম একটা ভার্ব। কাম তো আশা মানে হচ্ছে কোনো একটা কাজকে গতি বোঝাচ্ছে। তাহলে কামের প্রেজেন্ট ফর্ম কি? কামের পাস্ট ফর্ম কি? খামের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি? খাম। প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এই 3টা ফর্ম ছাড়াও আমরা কামটাকে অন্যভাবে লিখতে পারি। আমরা কখনো দেখবেন খামস ভার্বের সাথে এস বাই এস। আমরা লিখতে পারি কামিং। আমরা লিখতে পারি টু প্লাস ভার্ব বেস ফর্ম প্লাস টু কাম। তাহলে একটা ভার্বের 6টা ফর্ম আছে, ফর্ম মানে হচ্ছে গঠন, আর এই ফর্ম মানে হচ্ছে থেকে বা হতে। তাহলে ইংরেজি সেন্টেন্সের টেন্সের ভার্বের ফর্ম হচ্ছে 6টি, কিন্তু এই 6টি কি আমাদের টেন্স শেখার জন্য লাগবে? অবশ্যই না। তাহলে এই অবশ্যই যদি না লাগে তাহলে কি কি লাগতে পারে? তাহলে আমরা একটু পরবর্তী দেখছি। 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেক বইতে লেখা আছে, বাংলাদেশের সচরাচর যে বইগুলো গ্রামারগুলো আমরা শিখি সেখানে কিন্তু বাংলা ভাষাভাষী মানুষের গ্রামার বোঝার ক্ষেত্রে সময়ের উপর ভিত্তি করে 3টি টেন্সে ব্যবহার করা হয়েছে। ওই যে আমার এক ফ্রেন্ড বলেছিল চলবো, আমরা এই চলবো দিয়ে আজকে ইংলিশ টেন্সটা শিখবো। বাংলা বাক্যের সময়কে, বাংলা ভাষাভাষী মানুষের সময়কে বোঝানোর ক্ষেত্রে টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আপনাকে যদি আপনি যে কোনো বইতে দেখবেন টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। কিন্তু এই প্রচলিত ভুল থেকে আমরা একটু বেরিয়ে আসবো। প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। যেমন আমি ক্লাস শুরু করার আগে বলেছিলাম করব। এটা হচ্ছে বাংলা বাক্যের 3টা শব্দ: করেছিলাম, করব। এই করেছি যদি আমরা বলি, তার ইংলিশ টেন্সের ক্ষেত্রে, ইংলিশ ভার্বের ফর্মের ক্ষেত্রে এটা হচ্ছে বাংলা ভার্ব, এটা হচ্ছে ইংলিশ ভার্ব। ইংলিশ ভার্বের ক্ষেত্রে করেছি আমরা বলতে পারি করেছি বা করছি যদি বলতে পারি তাহলে ডু, আর করেছিলাম হচ্ছে ডিড। আর করব এর কোনো ইংলিশ ফর্ম নেই। আমি বারবার বলছি, ভার্বের ফর্মটা আমরা চিন্তা করছি। প্রেজেন্টে করেছি, যেটা ইংলিশ ভার্বের ক্ষেত্রে ডু পেয়েছে। পাস্টে হচ্ছে করেছিলাম, যেটা ইংরেজি ভার্বের ক্ষেত্রে ডিড পেয়েছিলাম। ফিউচার ক্ষেত্রে বাংলা
গ্রামার ক্ষেত্রে, বাংলা ব্যাকরণ ক্ষেত্রে পেয়েছি করব, ভার্বের একটা ফর্ম পেয়েছি করব, কিন্তু ইংলিশ ভার্বের ক্ষেত্রে কোনো ফর্ম নেই। তাহলে আমরা এখন শিখলাম ইংরেজি বাক্যে ভার্বের ফর্ম অনুসারে টেন্স হচ্ছে দুই প্রকার, প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স। আর সময়বাচক বা সময়কে নির্ধারণ করার ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সময়ের টেন্স হচ্ছে তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। ভার্বের ফর্ম অনুসারে দুই প্রকার, ভার্বের ফর্ম অনুসারে দুই প্রকার। আশা করছি এই ক্লাসটি বুঝেছেন। এবার আসুন ছলব। ছলব দিয়ে আমরা কিভাবে বুঝবো এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স। থাকে, আমি করেছি, আমি করছি, আমি করতেছি, এই ধরনের কোনো বাক্যে যদি থাকে তাহলে আপনি ভাববেন, আপনি চিন্তা করবেন এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে যদি থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। কোনো বাক্যের শেষে যদি ভার্বের সাথে যদি ল থাকে বা লাম থাকে তাহলে সেটা হবে ফার্স্ট টেন্স। আর কোনো বাক্যের শেষে যদি ব থাকে সেটা হবে ফিউচার টেন্স। আমার বন্ধু আমাকে সবসময় এইভাবে করে আমাকে টেন্স শিখিয়েছিল যে কোনো বাক্যের শেষে যদি থাকে তাহলে হচ্ছে প্রেজেন্ট টেন্স। কোনো বাক্যের শেষে যদি ভার্বের শেষে যদি ল বা লামের কোনো অনুভূতি সৃষ্টি হয় বা কাজ বোঝায় তাহলে হবে পাস্ট টেন্স। কোনো বাক্যের ভার্বের সাথে যদি বয়ের কোনো অনুধাবন বা অনুভূতি সৃষ্টি হয় তাহলে হবে ফিউচার টেন্স। আমরা এখন এই টেন্সগুলোর স্ট্রাকচার সম্পর্কে জানব। এবার আসেন টেন্সের প্রকারটা। টেন্সের জানার জন্য আপনাকে তিনটা শব্দ জানতে হবে, ছল ও ব। এই ছল ব দিয়ে তার মানে আপনি পেয়েছেন টেন্স তিন প্রকার। টেন্স সময় অনুসারে তিন প্রকার, 3 kinds of tense। আর আছে ভার্বের ফর্ম অনুসারে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ভার্বের ফর্ম অনুসারে বারবার বলছি দুই প্রকার। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভার্বের অনুসারে দুই প্রকার, সময়কে ভিত্তি করে হচ্ছে তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এই প্রেজেন্ট টেন্সের আবার কিছু বৈশিষ্ট্য আছে। বাংলাদেশের যে বইগুলো আছে সেখানে বলা আছে যে টেন্স মোট 12 প্রকার। আমি এই কথাটার সাথে একটু দ্বিমত পোষণ করছি, বিকজ টেন্স প্রধানত তিন প্রকার, টেন্স প্রধানত তিন প্রকার, কিন্তু এই তিন প্রকারের মধ্যে অন্য কোনো প্রকারভেদ নেই। এই তিন প্রকারকে কেন্দ্র করে বৈশিষ্ট্য পাওয়া যায়, অ্যাসপেক্ট পাওয়া যায়, দিক বা বৈশিষ্ট্য পাওয়া যায়। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে 12 প্রকার। তো আমরা বলার সময় বলবো যে বৈশিষ্ট্য দিক থেকে টেন্স হচ্ছে 12 প্রকার, আর প্রধানত হচ্ছে তিন প্রকার, টেন্স, প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স আবার বৈশিষ্ট্য দিক থেকে 4 প্রকার, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। মোট বৈশিষ্ট্য দিক থেকে টেন্স হচ্ছে 12 প্রকার, আর টেন্স প্রধানত 3 প্রকার। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ভার্বের দিক থেকে টেন্স হচ্ছে 2 প্রকার। এবার আমরা এই প্রকারভেদের একটা চার্টের মাধ্যমে টেন্স খুব ইজিলি শিখতে পারবো। আশা করছি চারটা মনোযোগ সহকারে দেখবেন। টেন্সের স্ট্রাকচার জানতে হলে আপনাকে এই চার্টের মাধ্যমে আপনি খুব ইজিলি শিখতে পারবেন এবং সময় লাগবে 2 মিনিট। আশা করছি 2 মিনিটে আপনার স্ট্রাকচারগুলো শিখতে পারবেন। এবং এই স্ট্রাকচারটা জানতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আমরা মূলত এখানে যে চারটা লিখবো সেটা হচ্ছে ভার্বের ফর্মটা লিখবো। ভার্বের আগে আপনি চিন্তা করবেন সবসময় সাবজেক্ট থাকবে, আর ভার্বের পরে সবসময় অবজেক্ট থাকবে। তো আমরা প্রথমে যে স্ট্রাকচারটা শিখবো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার। আমি জাস্ট এখানে পুরো স্ট্রাকচারটা আগে লিখছি। প্রেজেন্ট ইনডিফিনিট প্রথমে লিখবেন সাবজেক্ট, তারপর প্রেজেন্ট যেহেতু বলছে, আমরা একটু আগে শিখেছিলাম প্রেজেন্ট মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। তাহলে ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে ভার্ব V1 প্লাস এক্সটেনশন। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট ক্ষেত্রে আপনি সবসময় ভার্বের বেস ফর্ম বা ভার্ব 1 ইউজ করবেন। এখন যেহেতু পাস্ট ইনডিফিনিট বলছে, এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট বলছে, সেক্ষেত্রে তাহলে ভার্ব আমরা ভার্বের ফর্মটাকে একটু চেঞ্জ করে দিই। তাহলে পাস্ট যেহেতু বলছে, তাহলে এখানে যদি আমরা ডু ইউজ করি তাহলে এটা পাস্ট কি ডিড। তাহলে ডিড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম,
তাহলে ভার্ব পাস্ট ফর্ম হয়ে যাবে, অর্থাৎ ভার্ব মূল ভার্বে একটা পাস্ট ফর্ম ব্যবহার করবেন। তাহলে ডু এর পাস্ট ফর্ম কি? ডিড। তাহলে ডিডের আগে আপনাকে সাবজেক্ট ইউজ করতে হবে, ডিডের পরে আপনাকে এক্সটেনশন দেবে। ডিড ছাড়াও পৃথিবীতে অনেকগুলো ভার্ব আছে, এই ভার্বগুলো কনজুগেশন অফ ভার্ব থেকে আপনি শিখে নেবেন। অর্থাৎ আপনাকে আমি শিখাচ্ছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশনের স্ট্রাকচারটা, টেন্সের স্ট্রাকচারটা, যেখানে আমি ভার্বের ফর্মটা আপনাকে ব্যবহার করা শেখাবো। এই হচ্ছে মূল স্ট্রাকচারটা, যেটা প্রেজেন্ট ইনফিনিটির ক্ষেত্রে আপনি V1 ইউজ করবেন, ফার্স্ট ইনফিনিটির ক্ষেত্রে V2 ইউজ করবেন। আর ফিউচার যখন বলবে আপনাকে অবশ্যই ফিউচার যখন বলবে শ্যাল বা উইল বা ক্যান, যত মডাল ভার্ব আছে সবগুলো দিয়ে আপনি চেষ্টা করবেন। আর এগুলো পরে ভার্বের বেস ফর্মটা আপনি বসাবেন। আর একটা জিনিস খেয়াল করবেন, এই ভার্বের আগে বারবার বলছি, ভার্বের আগে আপনাকে সাবজেক্ট ইউজ করতে হবে, ভার্বের পরে আপনাকে এক্সটেনশন ইউজ করতে হবে বা অবজেক্ট ইউজ করতে হবে। তাহলে আমরা ইনডিফিনিট স্ট্রাকচারের মধ্যে কি পরিবর্তন দেখছি? যে ভার্বের আগে সাবজেক্ট আছে, ভার্বের পরে এক্সটেনশন আছে, তাহলে কি পরিবর্তন দেখছি? পরিবর্তন দেখছি যে প্রেজেন্ট ইনডিফিনিট বললে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো, আর ফার্স্ট ইনডিফিনিট বললে ভার্বের পাস্ট ফর্ম বসাবো বা V2 বসাবো, আর ফিউচার ইনডিফিনিট বললে আপনাকে শ্যাল বা উইল প্লাস ভার্ব বেস ফর্ম, এই স্ট্রাকচারটা আপনার মুখস্থ করতে হবে। এবার আসেন কন্টিনিউয়াস। মনে রাখবেন কন্টিনিউয়াস বললেই আপনাকে ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে। যেমন ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলেছে ভার্বের সাথে আইএনজি, যদি ফার্স্ট কন্টিনিউয়াস বলে তাহলে ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস বললে ভার্বের সাথে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস বললে ভার্বের সাথে আইএনজি। এবার আসেন এই আইএনজির আগে আপনি কি ব্যবহার করবেন? যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস বলবেন আপনি খুব সহজে প্রেজেন্ট বললে এম ইজ আর, প্রেজেন্ট বললে এম ইজ আর। আর যদি পাস্ট বলে তাহলে আপনি ব্যবহার করবেন ওয়াজ, ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। ওয়াজ, ওয়ার, এম ইজ আর এগুলো পার্সন অনুসারে ভেরিফাই করে, পার্সন উপর ভিত্তি করে এই টু বি ভার্বগুলো ব্যবহৃত হয়। এই জন্য সাবজেক্ট এবং পার্সন আপনাকে জানতে হবে। এবার আসেন ফিউচার। আমরা একটু আগে শিখেছি ফিউচার বললে কি লিখতে হয়? উইল অথবা শ্যাল। এখন উইল অথবা শ্যালের পরে আপনাকে এক্সট্রা যে শব্দটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বি। তাহলে উইল বি অথবা শ্যাল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, উইল বি অথবা শ্যাল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। আমি আবার বলছি, ফিউচার যখন বলবে শ্যাল বা উইল, ফিউচার যখন বলবে শ্যাল বা উইল, আর কন্টিনিউয়াস যেহেতু বলছে ভার্বের সাথে আইএনজি, এই দুইটার মাঝখানে আপনাকে কিন্তু বি আনতে হবে, উইল বি অথবা শ্যাল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। এই হচ্ছে কন্টিনিউয়াস স্ট্রাকচার। এবার পারফেক্ট। পারফেক্টের ক্ষেত্রে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করবেন। পারফেক্টের ক্ষেত্রে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করবেন। যেমন ডু, ডিড, এখানে হচ্ছে ডান, ডান, ডান। এবার আসেন প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি? প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার আপনি মনে রাখবেন সব সময় যেখানে দেখিব হ্যাভ এ সেট, যেখানে দেখিব হ্যাভ এ সেট সেটাই পারফেক্ট, যেখানে দেখিব হ্যাভ এ সেট সেটাই পারফেক্ট, যেখানে দেখিব এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি সেটা হবে কন্টিনিউয়াস, যেখানে দেখিব ভার্বের সাথে আইএনজি তার আগে অক্সিলারি সেটা হবে কন্টিনিউয়াস। তাহলে যেখানে দেখিব হ্যাভ এ সেট সেটাই পারফেক্ট। তাহলে হ্যাভ এ সাধারণত ব্যবহার হয় হ্যাভ অথবা হ্যাজ এর পরিবর্তে হ্যাভ ব্যবহার করেছে। আর ফিউচার যখন বলেছে, ফিউচার আপনাকে একটু আগে বলেছে যে ফিউচার যখন বলবে, ফিউচার বললে আপনার মাথায় আপনি সেট করে ফেলবেন শ্যাল বা উইলের যে কোনো একটা আসবে, প্লাস পারফেক্ট যেহেতু বলছে সেক্ষেত্রে আপনি হ্যাভ ইউজ করবেন। তাহলে হ্যাজ কেন নয়? কারণ উইল বা শ্যালের পরে ভার্বের বেস ফর্ম বসাতে হয়। হ্যাভ এর বেস ফর্ম হচ্ছে, হ্যাভ এর বেস ফর্ম হচ্ছে টু হ্যাভ ভার্ব বলি আমরা, সেই জন্য হ্যাভ ব্যবহৃত হয়েছে। তাহলে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল। আমি আবার বলছি, পারফেক্টের ক্ষেত্রে অলওয়েজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, আর অক্সিলারি ভার্ব হিসেবে প্রেজেন্ট পারফেক্ট আপনি ব্যবহার করবেন হ্যাভ অথবা হ্যাজ, আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড। যেখানে দেখে হ্যাভ এস হ্যাড সেটাই পারফেক্ট, যেখানে দেখবে হ্যাভ এস হ্যাড সেটাই পারফেক্ট। এবার আসুন শেষ স্ট্রাকচার যেটা, শেষ স্ট্রাকচারটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা কন্টিনিউয়াসের জন্য কি শিখেছি? কন্টিনিউয়াসের জন্য অলওয়েজ ভার্বের আইএনজি ফর্ম। তাহলে আমরা ভার্বের আইএনজি ফর্মটা একটু লিখে ফেলি, ভার্বের আইএনজি ফর্মটা একটু লিখে ফেললাম। এবার আসে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্টের জন্য আমরা কি ব্যবহার করেছি? অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ। এখন এখানে একটা ঘর খালি আছে, হ্যাভ অথবা হ্যাজের একটা ঘর খালি আছে। এই স্ট্রাকচারটা প্রায় স্টুডেন্টদের, নতুন যারা শিক্ষার্থী যারা টেন্স শিখেন তাদের প্রায় এই স্ট্রাকচারটা ভুল হয়ে থাকে। তাহলে আমরা এই জায়গাটা একটু খালি রেখে
আমরা পরবর্তীতে দেখি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট আমরা কি ব্যবহার করেছিলাম? হ্যাড। পাস্ট পারফেক্ট আমরা কি ব্যবহার করেছি? হ্যাড। তাহলে এবার আসেন এই ঘরটা খালি রাখি। এবার আসেন ফিউচার। ফিউচারের জন্য আমরা কি ব্যবহার করেছিলাম? ফিউচার বললেই শ্যাল বা উইল। আর পারফেক্ট যেহেতু বলছে, এটার সাথে এই স্ট্রাকচারের সাথে আগের স্ট্রাকচারে মিল আছে। পারফেক্ট যেহেতু বলেছে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাড। এবার আসেন এই ঘরটা খালি আছে। এই ঘরটা খালি আছে। এই ঘরটা খালি রাখার জন্য আপনাকে সবসময় বিন বাজাতে হবে। আমরা যারা সাপুরে আছে তারা যেমন বিন বাজে, আপনার প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে অলওয়েজ বিন বাজাতে হবে। বিন, বিন, বিন। তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের পরে ভার্বের আইএনজির আগে অবশ্যই আপনাকে বিন ব্যবহার করতে হবে। বিন ছাড়া কখনো পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে না। তবে অ্যাক্টিভ বোঝালে, যদি এইগুলোর অ্যাক্টিভ বোঝায় তাহলে ভার্বের সাথে আইএনজি থাকবে। বিনের পর যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে এটা হবে অ্যাক্টিভ, আর বিনের পর যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে সেটা হবে প্যাসিভ। আশা করছি এই স্ট্রাকচারের মাধ্যমে টেন্সের সংজ্ঞা এবং টেন্সের প্রকারভেদ এবং বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করেছি এবং শেষ পর্যন্ত আমরা স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি। আশা করছি এই স্ট্রাকচারগুলো ভালো লাগবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল। আশা করছি ধারাবাহিকভাবে আমরা টেন্সের যে সকল সমস্যা আছে সমস্যা নিয়ে আমরা আলোচনা করব এবং আগামী ক্লাসে আমরা একটা টেন্স থেকে আরেকটা টেন্স কিভাবে রূপান্তর করতে হবে সেটা আমরা আলোচনা করবো। আশা করছি সবাই ভালো থাকবে। ধন্যবাদ।